রাজা পারভেজ আশরাফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন। নিউ ইয়র্কের হাসপাতালে হুমায়ুন আহমেদের দ্বিতীয় অস্ত্রোপচার, নন্দিত লেখক নির্মাতার জন্য প্রার্থনায় বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ বিএনপির, সময় থাকতে তত্ত্বাবধায়কের দাবি মানার আহ্বান। কয়েক দশকে কক্সবাজারে 1 লাখেরও বেশি অবৈধ রোহিঙ্গা, দ্রুত ফেরত পাঠানোর পক্ষে স্থানীয় জনমত। এবং সাউথ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, ত্রিদেশীয় টি-20তে ফাইনালের দৌড়ে টিকে থাকলো টাইগাররা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদে থাকছে। বিস্ময়কর এক টিয়া পাখির খবর। পার্লামেন্টের ভোটাভুটিতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতা সাবেক মন্ত্রী রাজা পারভেজ আশরাফ। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের জরুরি অধিবেশনে ভোটাভুটি হয়। আজাদ বিশ্বাসের রিপোর্ট। পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন পিপিপির পছন্দের প্রথম প্রার্থী দলের সিনিয়র নেতা মখদুম শাহাবুদ্দিন। বিকল্প প্রার্থী হিসেবে পিপিপির 2 জ্যেষ্ঠ নেতা কামরান জামান কারিয়া এবং রাজা পারভেজ আশরাফও মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র দাখিল করেন পাকিস্তান মুসলিম লীগ PMLN এর মেহতাব আব্বাসী এবং জামায়াতে উলামা-ই ইসলামের প্রধান ফজলুর রহমানও। মনোনয়ন জমা দেওয়ার কয়েক ঘণ্টা পর মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে পিপিপি প্রার্থী ঘোষণা করে রাজা পারভেজ আশরাফকে। অধিবেশন শুরুর কিছুক্ষণ পর প্রার্থিতা প্রত্যাহার করে নেন ফজলুর রহমান। 211 ভোট পেয়ে পাকিস্তানের 25তম প্রধানমন্ত্রী হন রাজা পারভেজ আশরাফ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহতাব আব্বাসী পান মাত্র 89 ভোট। বিজয়ী হওয়ায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন জানান পারভেজ আশরাফকে। শুক্রবার রাতেই তার শপথ নেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে অযোগ্য ঘোষণা করলে আজকের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তান পিপলস পার্টি থেকে চতুর্থ প্রধানমন্ত্রী হলেন রাজা পারভেজ আশরাফ। আজাদ বিশ্বাস, চ্যানেল আই। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অন্ত্রের ক্ষত ঠিক করার পর নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালের রিকভারি সেন্টারে রাখা হয়েছে তাকে। শনিবার সকালে হুমায়ুন আহমেদকে আইসিইউতে স্থানান্তরের কথা রয়েছে। ওবায়দুর রশিদের রিপোর্ট। কোলন ক্যান্সার চিকিৎসার জন্য প্রথমবারের মতো গত বছরের 14 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ। 2 দফায় তাকে 12টি কেমোথেরাপি দেওয়া হয়। 8 মাসের চিকিৎসা শেষে 11 মে সকালে 20 দিনের জন্য দেশে আসেন নন্দিত এই কথাশিল্পী ও নির্মাতা। মা, মাটি আর প্রিয় মানুষদের সঙ্গে থেকে 2 জুন চিকিৎসার জন্য আবারও যুক্তরাষ্ট্রে যান হুমায়ুন আহমেদ। 12 জুন নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে তার ক্লোনে সফল অস্ত্রোপচার হয়। ক্যান্সার ছড়ানো 3টি টিউমারকেই ধ্বংস করা হয় লোকালাইজড অ্যাম্বুলাইজেশনের মাধ্যমে। অস্ত্রোপচার শেষে নির্ধারিত সময়ের আগেই 19 জুন বাসায় ফিরেন তিনি। কিন্তু হঠাৎ হুমায়ুন আহমেদের শরীরে ব্যথা বেড়ে গেলে বৃহস্পতিবার তাকে স্থানীয় জ্যামাইকা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় বেলভিউ হাসপাতালের আইসিইউতে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 10:30টায় শুরু হয় হুমায়ুন আহমেদের দ্বিতীয় অস্ত্রোপচার। সার্জারির জন্য প্রায় 4 ঘন্টা সময় লাগছে। সার্জারির পরে বেশ কিছুটা সময় সার্জারি ছিল। এরপরে তাকে ট্রান্সফার করা হয়েছে রিকভারি ইউনিটে। এখন রিকভারি ইউনিটে আছে। আগামীকাল সকালে সম্ভবত রিকভারি ইউনিট থেকে আইসিইউতে ট্রান্সফার করা হবে। দ্বিতীয়বার অস্ত্রোপচার সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন তার টিউমারের বড় অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেওয়ায় এটি করতে হলো। মাথায় আবার একটা সার্জারি করা হলো। তো এমনি সব ঠিক আছে, সার্জারি হয়তো রিকভারি একটু সময় লাগবে, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। তার সুস্থতা কামনা করে সকলের দোয়া আর শুভেচ্ছা চেয়েছে হুমায়ুন পরিবার। সুস্থ হুমায়ুনের অপেক্ষায় আছে বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির অভিযোগ, গণতন্ত্রকে অবরুদ্ধ রেখে সরকার এরই মধ্যে দেশকে ধ্বংস করে ফেলেছে। সরকার জনগণের সমর্থন হারিয়ে অন্য পথে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ দলের নেতাদের। সময় থাকতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রিপোর্ট রেজওয়ান কাদেরের। বিরোধী মত ও জনগণের তোয়াক্কা না করে সরকার দেশকে এরই মধ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে দাবি করে জনগণকে নিজেদের আন্দোলনে সম্পৃক্ত করতে প্রতিদিনই মানববন্ধন, সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি করছে বিএনপি। দলের নেতাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে গণজোয়ারই সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করবে। জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, জনগণকে মিথ্যা কথা বলা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জনগণ আজকে বুঝতে পেরেছে যে এই সরকার, যারা অনেক ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে, তার কোনো একটি ওয়াদাও তারা পূরণ করতে পারেন নাই। কারাবন্দী সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের মুক্তির দাবিতে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, জনপ্রিয়তা হারালেও ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন বাস্তবায়নে মরিয়া সরকার। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে হবে। ঘোষণা আগে দিয়েছেন যে 2021 সালের ভিশন 21, অর্থাৎ তারা 21 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এই ক্ষমতায় থাকতে গেলে যে জনগণের ভালোবাসা পেতে হয়, জনগণের আস্থা অর্জন করতে হয়, সে কথাটি তারা বেমালুম ভুলে গেছেন। এখন তাদের দুঃশাসনে, তাদের দুর্নীতিতে, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাতে দেশ এখন এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন এই দেশে 70% মানুষ সমর্থন করছে না। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে 25 জুন সারা দেশে, 26 জুন সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং 27 জুন বিভাগীয় শহরগুলোতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। টেকনাফ ও কক্সবাজারে 1 লাখেরও বেশি অবৈধ রোহিঙ্গার চলাচলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিধিনিষেধ নেই। অনুমোদনবিহীন ক্যাম্পের রোহিঙ্গারা বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েছে, ক্ষতি করছে প্রাকৃতিক পরিবেশের। স্থানীয় অধিবাসীরা চান রোহিঙ্গার সমস্যা স্থায়ী সমাধানের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হোক। আবুল কাশেমের তোলা ছবিতে মাসুর শাকিলের রিপোর্ট। নিজ দেশ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশে আসা 1978 সালে। দুদেশের আলোচনায় অনেককে ফেরত পাঠানো গেলেও থেকেও যায় অনেকে। 1992 সালে রোহিঙ্গারা আবারও শরণার্থী হয়ে বাংলাদেশে ঢুকে পড়লে টেকনাফে একটি এবং উখিয়ায় আরেকটি অনুমোদিত শরণার্থী ক্যাম্প গড়ে ওঠে। ক্যাম্প দুটিতে 30,000 রোহিঙ্গা আছে। এর বাইরে বিভিন্ন সময় ঢুকে পড়া রোহিঙ্গারা নিজেরাই টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালংয়ে ক্যাম্প গড়ে তুলেছে, যেগুলোকে স্থানীয় ভাষায় টাল বলা হয়। অনুমোদিত ক্যাম্পের সামনে পুলিশ প্রহরা, ক্যাম্প ইনচার্জ থাকলেও এসব টাল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নেই। সম্প্রতি মিয়ানমারে দাঙ্গার জেরে আবারও রোহিঙ্গা আগমনে কিছুটা কড়াকড়ি হলেও এসব টালের রোহিঙ্গারা অবাধে চলাচল করে বাংলাদেশের সবখানে। রোহিঙ্গার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, পাহাড় নিধন হয়ে যাচ্ছে, গাছ নিধন হয়ে যাচ্ছে, পাশাপাশি তাদের যেখানে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বারবার। এখানে কিছু রোহিঙ্গা এসে টালে বসে তারা রেজিস্টার্ড ক্যাম্পে গিয়ে মানে বৈধভাবে পাসপোর্ট নেওয়ার জন্য ওখান থেকে তারা তদবির চালায় এবং এখান থেকে বসে তারা বিদেশে পাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে। সীমান্ত রক্ষী বাহিনীও রোহিঙ্গাদের অপরাধে জড়িয়ে পড়ার কথা জানিয়ে বলেছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের এখানে মিয়ানমার থেকে যে ড্রাগ ট্রাফিকিং হয়, বিশেষ করে ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য, এই সমস্ত পাচার কাজেও কিন্তু রোহিঙ্গারা জড়িত হচ্ছেন। তো এটা আমাদের সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার অবনতি ঘটার জন্য একটা অন্যতম কারণ। অনুমোদনহীন ক্যাম্পের রোহিঙ্গাদের দাবি, জীবনের নিরাপত্তা আর একটু ভালো থাকার আশায় বাংলাদেশে চলে এসেছে তারা। কক্সবাজার ও টেকনাফে এই ধরনের ক্যাম্প বা টাল রয়েছে বেশ কয়েকটি, যেখানে লাখের উপর রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এবং তার কি প্রভাব রয়েছে এখানকার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপরে। টেকনাফ ও কক্সবাজার বেশ চান এই ধরনের আনরেজিস্টার্ড চালগুলোকে যেন রেজিস্টার্ড করা হয় এবং একই সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যাটির যেন সমাধান করা হয়। কক্সবাজারের উখিয়ার কুতুপালং থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। এবারে ইলেকট্রোমার্ট টি20 ক্রিকেট আপডেট। শাকিব তামিমকে ছাড়াই প্রাণ আরএফএল 3 জাতির টি20 সিরিজে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল টাইগাররা। আনঅফিশিয়াল হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে টি20 ইতিহাসে এটি বাংলাদেশের প্রথম জয়। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ফাইনালে খেলতে হলে জিততেই হবে, তাতেও শেষ নয়, নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ম্যাচের উপর। এমন কঠিন সমীকরণে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা। শুরুতেই ধুমধাড়াক্কা ব্যাটিং সাউথ আফ্রিকার।
29 রানে জিয়াউর রহমানের হাতে ডুপ্লেসিসকে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন স্পিনার ইলিয়াস সানি। 34 রানে হাশিম আমলা সহ 3 উইকেট হারানো সাউথ আফ্রিকাকে টেনে তোলেন জাস্টিন অংটং। অংটংয়ের 41 রানে ভর করে 129 রানের ছোট স্কোরে থামে প্রোটিয়াদের ইনিংস। জবাবে শুরুতেই উইকেট হারানো বাংলাদেশের ইনিংসের হাল ধরেন আশরাফুল মুশফিক জুটি। 6 ওভারেই দ্রুতগতির দলীয় অর্ধশত জানান দিচ্ছিল ভালো কিছু। তবে 64 রানে মুশফিকের পর একই ওভারে নাসিরের বিদায়ে দিশেহারা টাইগাররা। 6 বাউন্ডারিতে ব্যক্তিগত 40 করে আশরাফুলের বিদায়ের পর দলের হাল ধরেন সহ অধিনায়ক মাহমুদুল্লাহ এবং নবাগত জিয়াউর রহমান। 124 রানে মাহমুদুল্লাহর বিদায়ে সহজ ম্যাচকে কঠিন করে এক বল হাতে রেখে 3 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শনিবারের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে ফাইনাল খেলবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। আর যদি সাউথ আফ্রিকা জেতে তখন রান রেটে এগিয়ে থাকা 2 দল খেলবে হারারেতে রোববারের ফাইনালে। শফিকুল ইসলাম, চ্যানেল আই। ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, বিরতির পর থাকছে। আফগানিস্তানে হোটেলে হামলায় 5 জঙ্গি সহ কমপক্ষে 20 জন নিহত, তালেবানের দায় স্বীকার। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের ভুল সিদ্ধান্ত দাবি করে কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, রেন্টাল পাওয়ারের কারণে সমস্যার সমাধান তো হয়নি, বরং চরম চাপের মুখে পড়েছে অর্থনীতি। সাপ্তাহিকের আয়োজনে গোলটেবিল বৈঠকে তারা বলেছেন, রেন্টাল পাওয়ারের কারণে শুধু আগামী মাসে নয়, ভবিষ্যতেও বাড়তেই থাকবে বিদ্যুতের দাম। সঞ্জয় চাকির রিপোর্ট। বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য বেসরকারি খাতের মাধ্যমে জরুরি ভিত্তিতে ভাড়া করে অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র বসানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা পুরনো। এ আলোচনায় জানানো হয়, বর্তমান সরকারের সময় 3380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। তবে উৎপাদন বাড়ানোর জন্য রেন্টাল বা কুইক রেন্টালের সিদ্ধান্ত সঠিক ছিল না। রাষ্ট্রকে ধ্বংস করার একটা প্রকল্পের বিরুদ্ধে আমাদের মামলা করার আর কোনো পথ রইল না। অর্থাৎ তারা ইন্ডেমনিটি বিলটা দিয়ে রাষ্ট্রকে বিক্রি করে দিল। তারা বিদ্যুতের সংকটটাকে জিয়ে রেখেছে এইসব ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য। তখন রেন্টাল পাওয়ারের উদ্যোগ না নিলে বিদ্যুৎ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনেক আগেই যেসব বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব পুরানো বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে 2400 মেগাওয়াট উৎপাদন বাড়ানো যেত বলে দাবি করা হয় এই বৈঠকে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এই প্ল্যানিং এ ভুল ছিল এবং গভর্নমেন্ট লেজে গোবরে করে ফেলেছে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এই গভর্নমেন্ট এখন দেখুক ভেবে কেমনে সে নির্বাচনে যেতে। গ্যাস সংকট থাকলেও দাবি করা হয়েছে, সময় মতো পদক্ষেপ নিলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব ছিল। তা না করে অর্থ কামানোর জন্য রেন্টাল পাওয়ারে গিয়ে দফায় দফায় দাম বাড়ানো হচ্ছে। যে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান যদি বিদ্যুৎ দেয়, সেখানে যদি বিদ্যুৎ হবে 2 টাকা ম্যাক্সিমাম, সেখানে বিদ্যুতের দাম আগামী জুলাই মাস থেকে 6 টাকা হচ্ছে এবং সামনে এটা আরো বাড়তেই থাকবে। এই কাজটা এখন করার কথা বলছে, সেই কাজটা যদি 3 বছর আগে করা হইতো তাহলে এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান লাগতো না। তাদের মুখ থেকে আমরা কিছুদিন পরে শুনবো যে এটা দুষ্ট, এটা করাই উচিত হয়নি, করেছিলাম, যাই হোক। কিন্তু ভুল স্বীকারটা করে যদি সংশোধনের দিকে এগিয়ে যায় তাহলে সেটা ভালো। অন্য বিশেষজ্ঞরা অবশ্য মনে করেন, রেন্টাল পাওয়ারের সঙ্গে সমান গতিতে নতুন বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার কারণেই বর্তমান সংকট। তাদের মতে বড় বিদ্যুৎ কেন্দ্র হলে এই অবস্থার সৃষ্টি হতো না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর গোয়েন্দা উপন্যাস ছোট কাকু সিরিজ অবলম্বনে দেশের প্রথম ধারাবাহিক শিশু কিশোর নাটকের শুটিং চলছে কক্সবাজারে। গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের প্রথম এই ধারাবাহিকে থ্রিলের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কেও ধারণা পাবেন দর্শকরা। আবুল কাশিমের তোলা ছবিতে মাসুর শাকিরের রিপোর্ট। ঠিক আছে, আমাদের অসুবিধা কি? আমাদের তো কোনো তাড়া নেই, আমরা না হয় অপেক্ষা করি, উনি যাওয়া আসার মধ্যেই থাকবেন। কিশোর উপন্যাস ছোট কাকু সিরিজের একটি পর্ব কক্সবাজারের কাকাতুয়া। অভিনেতা আফজাল হোসেন দ্বৈত ভূমিকায়, কখনো সিরিয়াস অভিনয়ে, কখনো চোখতার ছোট টিভি মনিটরে। চলছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজ অবলম্বনে শিশু কিশোরদের প্রথম গোয়েন্দা ধারাবাহিক ছোট কাকুর প্রথম পর্ব কক্সবাজারের কাকাতুয়ার শুটিং, পর্যটনের নগরী বালুকাতটের পাশে। বিকেলের মিষ্টি রোদ,
চিকচিক করে সৈকতের বালিতে, যেখানে সোনা পাওয়ার রহস্য উন্মোচনের গল্প কক্সবাজারের কাকাতুয়া ধারাবাহিক নিয়ে দারুণ আশাবাদী নির্মাতা কলাকুশলীরা। এর বৈশিষ্ট্য হচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে এর অনেকগুলো পর্ব হবে, খুলনায় হবে, চিটাগাং হবে, কক্সবাজার হবে, সিলেট হবে। তো তার মধ্য দিয়ে যে কিশোর যারা আছে তাদের মধ্যে এই যে কক্সবাজার সম্পর্কে ধারণা দিয়ে দেয়া, খুলনার সম্পর্কে ধারণা দিয়ে, বরিশাল সম্পর্কে ধারণা দিয়ে দেয়া, একই সঙ্গে একটা রহস্য গল্পের স্বাদ দেয়া এবং সেটি যেন উপভোগ্য হয়। ফজলে রাজা সাগরের উপন্যাসে আছে যে কক্সবাজারের সমুদ্র সৈকতে সোনা পাওয়া গেছে, বালিতে নাকি সোনা আছে। সেই সোনার থিওরিটা আমি চুরি করে দেশের বাইরে পাচার করে দিই। দর্শক কিন্তু জেনে গেলেন গল্পটি, কিন্তু আমার কাছে মনে হয় যে এইটুকুই শেষ নয়। নাটকের ছোট কাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন নিজেই। শামসুমনের পাশাপাশি কিশোর চরিত্রে অর্ষা সীমান্ত, নাট্যরূপ দিয়েছেন শেখ আব্দুল হাকিম। দীর্ঘ সময় নিয়ে দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা ধারাবাহিকের শুটিং হবে। কক্সবাজার থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে শ্রমিক দলের যোগদান অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের লুটপাটের বিরুদ্ধে শ্রমিক জনতাকে রুখে দাঁড়াতে হবে। শ্রমিক কর্মচারীদের এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বক্তৃতা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, এম নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল হাশেম বক্কর এবং অন্যরা। বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন প্রয়াত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর সহধর্মিণী উমা মুহুরী। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ চৌহানি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সাউথ কোরিয়ার এক চিড়িয়াখানায় আছে আফ্রিকান গ্রে প্যারট লালা। কম্পিউটারে বিপ টোন থেকে শুরু করে মানুষের মতো আওয়াজ করতে পারে সে। প্রতিদিন তার নতুন নতুন আওয়াজে মুগ্ধ হাজারো দর্শনার্থী। দেখুন শেফল হোসেন রিপোর্ট। লালা নামের এই তোতা পাখিটি বয়স 10 বছর। এই অল্প সময়ে সে শিখে ফেলেছে 50টিরও বেশি কম্পাঙ্কের আওয়াজ। নিমিষেই পশু পাখি সহ বিভিন্ন যন্ত্রাংশের আওয়াজ তৈরি করতে পারে সে। অনেক সুরে গানও তৈরি করে লালা। 2 বছর আগে লালার মধ্যে এই প্রতিভা দেখা যায়। এরপর থেকে নিয়মিত নতুন নতুন কম্পাঙ্কের আওয়াজে শুরু হয় তার প্রশিক্ষণ। লালার সাথে আমি বিভিন্ন সুরে কথা বলতাম। আমি বুঝতে পারি বিভিন্ন শব্দ সম্পর্কে তার ধারণা খুবই স্বচ্ছ। প্রতিদিন বহু দর্শনার্থী ভিড় করছে সাউথ কোরিয়ার ইয়নজিনের চিড়িয়াখানায়। লালা তার মনোমুগ্ধকর বৈচিত্র্যপূর্ণ আওয়াজে আনন্দ দিয়ে যাচ্ছে তাদের। সত্যি অদ্ভুত। কম্পিউটারে বিভিন্ন খেলার যান্ত্রিক শব্দ হুবাহু তৈরি করতে পারে সে। সে ভৌতিক ছবিতে এক মহিলার চিৎকার হুবাহু নকল করলো। আমার মনে হয় পাখিটা আপনাকে অনেক আনন্দ দেবে। সে থাকলে আমি কখনো বিষণ্ণ হব না। আফ্রিকার গ্রে প্যারট নামে খ্যাত এই ধরনের পাখিগুলোকে বিশ্বের সবচেয়ে বিচক্ষণ পাখি বলা হয়। এদের স্বাভাবিক আয়ু 40 বছর। সেই হিসেবে লালা নতুন নতুন সুরে যান্ত্রিক মানুষকে আরেকটু আনন্দ দিয়ে যাবে দীর্ঘদিন। সেফল হোসেন, চ্যানেল আই। জানিয়ে দিব শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানে হোটেলে হামলা ও জিম্মি ঘটনায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে। 12 ঘন্টা ধরে নিরাপত্তারক্ষী জঙ্গি সংঘর্ষে হামলাকারী 5 জঙ্গি সবারই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মেশিনগান সহ ভারী অস্ত্র নিয়ে জঙ্গিরা কাবুলের বাইরের ওই হোটেলে হামলা চালায়। সে সময় হোটেলটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলার দায় স্বীকার করে তালেবান জঙ্গিরা বলেছেন, ধনী আফগান এবং বিদেশিরা উচ্ছৃঙ্খল অনুষ্ঠানের জন্য হোটেলটি ব্যবহার করে বলেই এই হামলা হয়েছে। এ পর্যায়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণ করবে সরকার। সৌদি সরকারের 477 কোটি টাকা অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সড়ক পরিদর্শন করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ওই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের পর এটি এগনিকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সড়কে বেশি স্পিড ব্রেকারের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। বিদ্যুৎ চুরি করে ইজি বাইকের ব্যাটারি চার্জ হওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে দাবি করে এর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেবার নির্দেশ দেন তিনি। জানিয়ে দিব পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ঘূর্ণিঝড় আইলার পর দক্ষিণ উপকূলের বিস্তীর্ণ এলাকায় এখনও ফিরে আসেনি স্বাভাবিক কৃষিকাজের সুযোগ, বরং মাটি ও পানিতে লবণাক্ততার হার বেড়ে যাওয়ার কারণে ফসল উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদু পানি ও অতিমাত্রায় জৈব সার ব্যবহার না করলে ওই এলাকাকে আবাদ উপযোগী করে তোলা সম্ভব হবে না। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্টে। একসময়কার ফল ফসলে ভরা শস্যভূমি ছিল খুলনার কয়রা উপজেলা। এখন যার একদিকে ধুধু বিরান ভূমি আর অন্যদিকে লবণ পানি। এখানে চাষযোগ্য জমির পরিমাণ প্রায় 15,000 হেক্টর। কিন্তু এবছর সর্বনিম্ন লবণাক্ত মাটিতে ফসল উৎপাদন সম্ভব হয়েছে মাত্র 600 হেক্টরে। এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে আরো বেশ কিছু দুর্যোগ। সরকার কর্তৃক কোনো তেমন ধরনের বড় সহযোগিতা না হয় তা হয়তো আগামী 2020 সাল অথবা 2025 সালের ভিতরে এই এলাকার লোকজন বসবাসে সম্পূর্ণ অনুপযোগী হয়ে যাবে। খাবার পানিরও কোনো ছিল না, খাবার নেই, গরুর ঘাস নেই বা কোনো খড়কুটো আমরা নেই। যে গাছগুলো রোপণ করছিলাম এই গেল বছর, এই গাছগুলো এবছর অনেক গাছ মারা গেছে। এই অঞ্চলে মাটি পরীক্ষা করে গুণাগুণ ফিরিয়ে আনার তাগিদ বিশেষজ্ঞদের। তারা জোর দিচ্ছেন স্বাদু পানি ও জৈব সার ব্যবহারের প্রতি। আমরা প্রচুর পরিমাণে জৈব আওতায় এখানকার এই অবহেলিত লবণাক্ত জমিগুলোকে এনে সুন্দরভাবে আবার চাষযোগ্য করে তুলতে পারি। কৃষি বিভাগও বলছে, সবার সমন্বিত উদ্যোগ ছাড়া দক্ষিণের এই দুর্যোগ কবলিত অঞ্চলকে কৃষি আবাদে ফিরে আনা সম্ভব হবে না। আমাদের কৃষক ভাইরা যদি পর্যাপ্ত পরিমাণে নিজেরা জৈব সার তৈরি করে কিংবা জৈব সারের ব্যবহারের ব্যবস্থা করতে পারে, তাহলে এই সমস্ত মাটিতে আমরা শাকসবজি থেকে শুরু করে আমাদের ধান সব ধরনের ফসল আমরা চাষ করতে পারবো। কিন্তু বাস্তবতা হচ্ছে, দিনের পর দিন এই বিস্তীর্ণ এলাকার মাটি যে হারে শক্তি হারাচ্ছে, সেই হিসেবে নেই কোনো উদ্যোগ। টানা 4 বছর যে দুর্দশার মধ্যে রয়েছে এখানকার কৃষক সহ সাধারণ মানুষ, তা থেকে তারা চান স্থায়ী পরিত্রাণ। তারা বলছেন, এখনই এই এলাকাগুলো লবণ পানির আগ্রাসন থেকে মুক্ত করা না হলে এখানে একসময় মানুষ বসতি অসম্ভব হয়ে পড়বে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা, কয়রা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও নাভানা লিমিটেডের যৌথ উদ্যোগে সারাদিনের প্রায়োরিটি ক্যাম্পেইন হয়েছে। রাজধানীর নাভানা 3S সেন্টারে ব্যাংকের কাস্টমারদের বিনামূল্যে বিভিন্ন সেবা দেয় নাভানা লিমিটেড। এবারে আইসিবি ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 29 পয়সা, ইউরো 104 টাকা 76 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 3 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 4 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 8 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 96 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা।
এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। আয়ারল্যান্ডে গাড়ি চালানোর সময় একটি গ্যালাক্সি S3 স্মার্টফোন বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি তদন্ত করছে ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ডাবলিনের এক ব্যক্তি ওয়েবসাইটে গ্যালাক্সি S3 স্মার্টফোন বিস্ফোরণের বর্ণনা ও ছবি প্রকাশ করেছেন। স্যামসাং ও এলজির সঙ্গে পাল্লা দিতে HD টিভি নির্মাণে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে জাপানের দুটি প্রতিষ্ঠান সোনি ও প্যানাসোনিক। নিজেদের গবেষণা ও উন্নয়নের তথ্য শেয়ার করে কোম্পানির হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আশা তাদের। যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির একটি দল অ্যাওয়ার 2 নামে পরীক্ষামূলক একটি ক্যামেরা তৈরি করেছে। যন্ত্রটি 50 গিগাপিক্সেল রেজুলেশনে ছবি তুলতে পারবে। প্রাথমিকভাবে ক্যামেরাটি প্রতিরক্ষামূলক নজরদারিতে ব্যবহার করা হবে। আবার নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতির পর জানিয়ে ফিরছি। মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে চাঁদপুরের হরিণা ফেরিঘাট। চাঁদপুর শরীয়তপুর ফেরি চলাচল বন্ধের আশঙ্কা। নাটোরের সিংড়ায় নাজমুল হক নামে বিএনপি এক নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে নাজমুল হক রাতে ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে তার মাছের খামারে ছিলেন। দুর্বৃত্তরা তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গ্রামবাসী উদ্ধার করে সিংড়া হাসপাতাল নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাজমুল হক ডাহিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান সিংড়া থানার ওসি। মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে এবার বিলীন হচ্ছে চাঁদপুরের হরিণা ফেরিঘাট। পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকানোর আগাম কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কোনো মুহূর্তে চাঁদপুর শরীয়তপুর ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিপোর্ট করছেন ইকরাম চৌধুরী। চাঁদপুরে মেঘনার ভাঙন ঠেকাতে এ যাবৎকালের সবচেয়ে বড় বরাদ্দ দিয়েছে মহাজোট সরকার। চাঁদপুর ও হাইমচরে 300 কোটি টাকার কাজ শেষ হয়েছে, শুরু হয়েছে আরও 92 কোটি টাকার কাজ। কিন্তু এত বিশাল বাজেটের প্রকল্পে অজ্ঞাত কারণে বাদ পড়েছে হরিণা ফেরিঘাটের মাত্র 200 মিটার এলাকা। ফলে চট্টগ্রাম চাঁদপুর শরীয়তপুর খুলনা আঞ্চলিক মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরিঘাটটি এবারে ভাঙনে টিকবে কিনা সন্দিহান এলাকার মানুষ। আমাদের এই ফেরিঘাট যে মিলে ভাঙ্গা ধরছে, আসলে ফেরিঘাট রাখার মতো কোনো লক্ষণ থাকবে না। এটা অনেক বাড়ি ঘর ছিল, ভাঙ্গা গেছে। এই জায়গাটা ভাঙ্গা গেছে, এখানে আবার ঘাট আছে 60-70 লক্ষ টাকা খরচ করিয়া এই ঘাটটা ভাঙ্গা যাইতে আছে। তখন যদি এটার জন্য সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে এই কোটি কোটি টাকা ব্যয় করলো, সমস্ত ঘাট অচল হয়ে যাবে। ঘাটের অনেক ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। যারা আছেন তারাও জানেন না আর কদিন টিকে থাকতে পারবেন। 10 নং সাগুয়াতে 10টা ডেজার দৈনিক 10 লক্ষ বালু উঠানোর ফলে আমাদের এদিকটা ব্যাপক ভাঙ্গা শুরু হয়ে গেছে। এখন কোন খুঁটির বলে এরা মাটি কাটতে আছে, অথচ আমাদের বাড়ি, আমাদের জমা জমি, দোকানপাট সব কিছু নদীর ঘরে বিলীন হয়ে যেতে আছে। এই অবস্থায় একটি প্রক্রিয়াধীন প্রকল্পের কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত হরিণা পর্যন্ত প্রায় 700 মিটারের মতো স্থান এখনো বাকি আছে। সেটার জন্য ইতিমধ্যে ডিপিপি দেওয়া হয়েছে এবং সেই ডিপিপি প্রক্রিয়াধীন আছে। এটা পাস হয়ে গেলে আমরা এটুকু কাজ করে দিতে পারবো বলে আশা করি। মেঘনাপাড়ের ভাঙন কবলিত জনপদের মানুষ ভাঙনের তীব্রতা কমাতে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। ইকরাম চৌধুরী, চ্যানেল আই, চাঁদপুর। আবার নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতির পর থাকছে গল টেস্টে পাকিস্তানি বোলারদের উপর শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের দাপট, দিলশান সাঙ্গাকারার সেঞ্চুরি। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রতিনিধিদের নিয়ে দুদিনের কর্মশালা শুরু হয়েছে যশোরে। মানবাধিকার সংগঠন রাইটস এর এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব নজরুল ইসলাম খান। বাংলাদেশ, ভারত এবং নেপালে মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে কর্মশালায়। 3 দেশের সরকারি বেসরকারি প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে একটি চক্র কাজ করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা তোফায়েল আহমেদ। সৌদি আরবের জেদ্দায় শ্রমিক লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। বক্তৃতা করেন মোয়াজ্জেম হোসেন আনোয়ার, দেলোয়ার হোসেন আকুন এবং অন্যরা। এবারে গ্রামীণ ফোন খেলার খবর।
গল টেস্টে পাকিস্তানি বোলারদের ওপর দাপট দেখে মজবুত অবস্থানে হোস্ট শ্রীলঙ্কা। ওপেনার তিলকারত্নে দিলশান এবং অধিনায়ক কুমার সাঙ্গাকারা সেঞ্চুরিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা লঙ্কানরা প্রথম দিন 2 উইকেটে 300 রান করেছে। পারানা ভিথানার সঙ্গে 63 রানের ওপেনিং পার্টনারশিপে দলকে শুভ সূচনা এনে দেওয়া ওপেনার দিলশান 13 বাউন্ডারিতে পেয়ে যান ক্যারিয়ারের 13শ সেঞ্চুরি। এরপর দিলশানের সঙ্গে 124 রানের জুটি গড়েন অধিনায়ক সাঙ্গাকারা। ক্যারিয়ারের 29তম সেঞ্চুরিতে 111 রান করে দিন পার করেছেন এই বাঁহাতি তারকা। তার সঙ্গে জয়বর্ধনা 55 রানে অপরাজিত আছেন। এবারে আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। সঙ্গীত শিল্পী অর্ণবের রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আধেক ঘুম প্রকাশ হয়েছে। এর পৃষ্ঠপোষকতা করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বেঙ্গল শিল্পালয় বাংলা মিউজিক কোম্পানির ব্যানারে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। উপস্থিত ছিলেন রবির চিফ অব হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং অন্যরা। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হ্যান্সের উদ্যোগে অ্যামার্স ফ্রম আননোন 4 নামের 7 দিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর দৃক গ্যালারিতে। উদ্বোধন করেন হ্যান্সের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন। অটিস্টিক শিশুদের 70টি ছবি রয়েছে এতে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অসুস্থ নিয়াজ মোর্শেদের সাহায্যে চ্যারিটি কনসার্ট হয়েছে চট্টগ্রামের ডিসি হিলে। এই কনসার্ট আয়োজন করে নেক্সট জেনারেশন। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ড এতে সঙ্গীত পরিবেশন করে। নিয়াজের জন্য সাহায্যের হাত বাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চট্টগ্রামে দৃষ্টির আয়োজনে শুরু হয়েছে রবি দৃষ্টি আন্তঃস্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন দৃষ্টির উপদেষ্টা সাফিয়া গাজী রহমান। উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম, দৃষ্টির সভাপতি মাসুদ বকুর এবং অন্যরা। পরে শোভাযাত্রা বের করা হয়। সংবাদ শেষ করব, তবে আবারও জানিয়ে দেব সিটিসেল সংবাদ শিরোনাম। রাজা পারভেজ আশরাফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন। নিউ ইয়র্কের হাসপাতালে হুমায়ুন আহমেদের দ্বিতীয় অস্ত্রোপচার। নন্দিত লেখক নির্মাতার জন্য প্রার্থনায় বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে দেশ ধ্বংসের অভিযোগ বিএনপির। সময় থাকতে তত্ত্বাবধায়কের দাবি মানার আহ্বান। কয়েক দশকে কক্সবাজারে 1 লাখেরও বেশি অবৈধ রোহিঙ্গা দ্রুত ফেরত পাঠানোর পক্ষে স্থানীয় জনমত। এবং সাউথ আফ্রিকাকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-20তে ফাইনালে দৌড়ে টিকে থাকলো টাইগাররা।